যে কক্সবাজারে গিয়েছে এনসিপির নেতারা পিটার হাসের সাথে দেখা করতে। এই নিয়ে পত্রিকা জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা ছিল, কিন্তু পরের মুহূর্তে আবার জানা গেছে যে ওনারা ঘুরতে গিয়েছেন। আসলে পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছেন না ঘুরতে গিয়েছেন, এখানে একটা কনফিউশন। কারণ আজকে 5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস, এই দিনে কেন ওনারা ঘুরতে যাবেন? যাদের নিয়ে আলোচনা তাদের বরাদ দিয়ে বলা হচ্ছে যে তারা নিছক ঘুরতে গেছে। 2, 3 নাম্বার হচ্ছে আপনার ভোটার না হলেও যে কেউ গিয়ে কিন্তু সেখানে কফি পানের জন্য রেস্টুরেন্টে বসতে পারে। তো পিটার হাস মহোদয় ওই কায়দায় গিয়েছেন কিনা সেটা আমাদের জানা নেই, তবে নানান সূত্রে জানা যাচ্ছে যে এ ধরনের একটি বৈঠক হয়েছে। তো ফলে আপনার সব রকম উইন্ডো যদি আমরা খোলা রেখে বেনিফিট অফ ডাউট দিই, তাহলে প্রথমত প্রশ্ন যে এইরকম একটি ঐতিহাসিক দিনে যাদের নেতৃত্বে মূলত এই বিপ্লব সফল হয়েছে, তারা কেন আপনার এই রাষ্ট্রীয় প্রোগ্রাম ছেড়ে ঢাকায়, যেখানে সবাই সমবেত হওয়ার কথা, সেটা বাদ দিয়ে ওখানে গেলেন? তাদের যদি ন্যূনতম রেসপেক্ট এবং সেই সঙ্গে আপনার অনুভূতি থাকে মানুষ হিসেবে, তাদের তো আজকের দিনটা অন্তত ঘুরতে যাওয়ার জন্য, বেড়াতে যাওয়ার জন্য বেছে নেওয়াটা ঠিক না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত বছর 31শে ডিসেম্বর ওরা ঘোষণাপত্র আলটিমেটাম দিয়েছিল, পরে সরকার বলেছে 2 সপ্তাহ সময় নিয়ে। তো সেই ঘোষণাপত্রটা তাদেরই দাবি ছিল বেশি, সবার তো ছিলই, সবার নিরাপত্তার জন্য, কিন্তু তাদের দাবি ছিল বেশি। সেই দিন 7 সকালে উঠে তারা ঘুরতে যাবে, তাও আবার কক্সবাজার। জি, এটি আসলে মেলানো মুশকিল, কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে বয়সের একটা বিষয় আছে। তারা হয়তো অত মারপ্যাচ ঘোরপ্যাচ বোঝেন না, সেই জন্য যা একটা মনে এসছে বলে দিয়েছেন, হয়তো সেটা মিন করেননি। আর এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে আপনার পিটার হাস মহোদয় অন্যতম কুশীলব ছিলেন। ইন এ ওয়ে আপনার শ্যাম চাষাদের পক্ষ থেকে হি ওয়াজ দ্য ক্যাটালিস্ট, এবং তিনি কিন্তু নানানভাবে আপনার নৈতিক সমর্থন থেকে শুরু করে মনোবল চাঙ্গা করা থেকে শুরু করে সকল ক্ষেত্রেই কিন্তু তিনি ভূমিকা পালন করেছেন বিপ্লবীদের। এবং যারাই আমরা তখন বেয়ারা কথাবার্তা বলতাম, আমাদের সবার জন্যই তিনি ছিলেন এক ধরনের ভরসার জায়গা। এবং এখানে আপনার আমাদের চ্যানেল আই 3য় মাত্রার অ্যাঙ্কর আমাদের টিন্ডুর, তিনি বে অফ বেঙ্গল কনভারসেশন কনফারেন্সে যতবার পিটার হাসকে ডেকেছেন ততবারই কিন্তু তিনি সশরীরে উপস্থিত হয়েছেন, লম্বা সময় সেখানে থেকে আমাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছেন। এবং তিনি সংহতি প্রকাশ করার নমুনা হিসেবে এক ধরনের আপনার সিম্বলিজমেরও আশ্রয় তিনি নিয়েছিলেন। আর ডোনাল্ড লু মহোদয়ের সঙ্গে আপনার যে আমাদের জিল্লুর রহমানের যেই শোটা আমরা দেখেছি, যেটা আমাদের সবাইকে আপনার অবাক করেছে, সেটি হচ্ছে এই ধরনের শো আপনার আনপ্রেসিডেন্টেড। যিনি এইরকম একজন ক্ষমতাধর ব্যক্তি, মার্কিন প্রশাসনের এই অঞ্চলের সকল পলিসির অন্যতম আপনার ফ্রেমার, তিনি 3য় মাত্রায় শো করবেন, এটা আমরা কোশ্চিনকালে কখনো চিন্তা করেও দেখি। তো সেই রকমের একটা আর্থ শ্যাটারিং শো করার মধ্য দিয়ে আপনার যেই দৃষ্টান্তটি স্থাপন করেছিলেন, সেটির অনেকে মনে করেন অনুঘটক হিসেবে আমাদের পিটার হাস মহোদয় ভূমিকা পালন করেছেন। তো ফলে আপনার আকলমন্দ কি ইশারাই কাফি যে কথাটি আছে, সেটি আপনার কার্যকর করবার ক্ষেত্রে অহর্নিশি তিনি কিন্তু কাজ করেছেন। এবং খেয়াল করে দেখেন, ভিন্ন পরিচয় তিনি কিন্তু আবারও এই বাংলায় ফিরে এসছেন। এবং আপনার শীতের সময় আমরা জানি যে সাইবেরিয়ান হাঁস
চলে আসে আমাদের এখানে, তিনি কিন্তু শীতের আগেই আপনার অসংখ্যবার আমাদের এখানটায় এসছেন এবং গেছেন। তো ফলে এই হাঁস খেয়ে ফেলবার আমার ধারণা কারো কোনো অভিপ্রায় যদি থেকে থাকে সেটি মস্ত বড় ভুল হবে বলে মনে হয়। মূল বিষয় যেটি সেটি হচ্ছে 89-এর সিআইএ যে হ্যান্ডবুক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সায়েন্সেস সেটি দেখবার আমার সৌভাগ্য হয়েছিল। আপনার টাওয়ার শামস বলে বিবিসির যে মনিটরিং সার্ভিস এর যে সংরক্ষিত লাইব্রেরিটি আছে সেখানে, এবং সেখানে খেয়াল করে দেখলাম যে প্রতিটি দেশের কি কি রিসোর্স আছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার জি, আপনাকে শুনতে পাচ্ছি না। না ওই একটা কল ঢুকে পড়েছিল, দুঃখিত। তো যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কেন গুরুত্বপূর্ণ সেই দেশটি, তার বিবরণ আছে। বাংলাদেশের ক্ষেত্রে বলা আছে 4টি রিসোর্সের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দেশ বলে মনে করে। তার মধ্যে একটি হচ্ছে টিম্বার, একটি ওয়াটার মানে ওয়াটার রিসোর্সেস, তারপর ইউরেনিয়াম এবং হাইড্রোকার্বন। ইউরেনিয়াম এবং হাইড্রোকার্বন এই দুটি সবারই কান খাড়া করে ফেলার মতো টপিক। এখন আপনার এই হাইড্রোকার্বনের সঙ্গে পিটার হাসের আগমনের একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা, যেহেতু তিনি একটা তেল কোম্পানিকে রিপ্রেজেন্ট করছেন। হাইড্রোকার্বন বলতে গ্যাস এবং খনিজ তেলকেই বোঝায়। তো ফলে যে কথাটি অনেকদিন ধরে আমরা শুনে আসছি যে আমাদের বে অফ বেঙ্গল তেল এবং গ্যাসের উপর ভাসছে, এবং সমুদ্র সীমা যেহেতু নির্ণীত হয়েছে, সুতরাং এই লক্ষ্যে একটা স্টেবল গভর্নমেন্ট যদি আমাদের এখানে গঠিত হয়, তখন আপনার এই রিসোর্স এক্সট্রাক্ট করার একটা ক্ষেত্রে পিটার হাস বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস। তো কি কারণে কেন আপনার এই বৈঠক বা সলা পরামর্শ হয়েছে সেটি নিয়ে অনেকে ইঙ্গিত করেছেন যে প্রফেসর ইউনূস যাতে তার এই জুলাই ঘোষণায় আজকের যে 8টা বিষয়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেবেন সেখানটায় যাতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করেন, সে ব্যাপারে পিটার হাস যাতে ভূমিকা পালন করেন এমনটি রটেছে। তো এখন জুলাই সনদের বা ঘোষণার যে ব্যাপারটা সেটা তো আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। এক কথায় বলতে গেলে আমি বলবো এটা অন্তঃশাসন্য একটা আপনার ডকুমেন্ট। উইথ ডিউ রেসপেক্ট, অনেকে শুনলে মন খারাপ করবেন, কিন্তু আসলে কোনো সাবস্ট্যান্স নেই, এমন কোনো চমক নেই যেটাতে আমরা চমকিত হতে পারি। বেসিক্যালি শেখ হাসিনার আপনার কাসিদা পাঠ করা হয়েছে, মূলত তাকে গালাগাল করে নানান রকমের বক্তব্য এখানে আমরা দেখেছি উঠে এসছে। শুধুমাত্র একটা তাৎপর্যপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে জুলাই আগস্টে যারা এই স্যাক্রিফাইস করেছেন তাদের বীরের মর্যাদা দেওয়ার ঘোষণা আছে। এটা ডেফিনেটলি আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি সংবিধানে নতুন যেই পার্লামেন্ট নির্বাচনের পর গঠিত হবে তারা সেটি আপনার অ্যাডাপ্ট করার ব্যবস্থা করবেন, সে আহ্বান এখানে আছে। আর জনা আশটেক আপনার এই বিপ্লবের কমরেড যারা, তারা তাদের প্রতিনিধিত্ব করা দলগুলোর পক্ষ থেকে সিনিয়র নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের মির্জা মহোদয় তিনি ছিলেন, তারপরে সাকি মহোদয়, তারপর মান্না মহোদয়, এ ধরনের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন। তো ফলে সেটি একটা আরেকটা মাত্রা প্রদান করেছে। আবার এই বেলুন দুর্ঘটনাটা আরেকটা হিকাপ হিসেবে এখানে কাজ করেছে, এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। তো এত নিরাপত্তার মধ্যে বেলুন বিস্ফোরণ হয়ে লোক আহত হওয়ার ঘটনাটা আমার কাছে মনে হয়েছে যে এটা ব্যাপারে ভবিষ্যতে লেসন্স লার্নড হিসেবে দেখতে হবে বিষয়টা। আর আপনার প্রথমে চিন্তা করা হয়েছিল যে যেখানটায় জানাজা হয় সেই জায়গায় এই আয়োজনটি করতে, পরে সেটা সরিয়ে নিয়ে এসে আপনার মানিক মেয়ে এভিনিউ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে। এটা ভালো, কারণ যত বেশি আপনার খোলামেলা করা যাবে এই ধরনের
আয়োজন তত ভালো, কারণ এর সঙ্গে স্পিরিট অফ ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক আছে। আমরা চাই সবকিছু খোলামেলা হবে, আহ কোনো বৈঠক নিয়ে ষড়যন্ত্রের আভাস কেউ অনুভব করবেন না। সবকিছুই আহ যত পরিমাণে স্বচ্ছতা নিশ্চিত করা যায় তত সেটি জাতির জন্য মঙ্গলজনক। ধন্যবাদ। আমার আপনার কাছে প্রথমেই যে পিটার হাসের ব্যাপারে বা যুক্তরাষ্ট্রের ব্যাপারে, আমরা মোটামুটি এটা তো আমাদের এই 1 বছরের মধ্যে সবারই জানা হয়েছে যে যে রিজিম চেঞ্জ হয়েছে সেটার পেছনে যুক্তরাষ্ট্রের একটা হাত ছিল। আপনার নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা সরকার যখন ছিলেন 7 জানুয়ারি নির্বাচনের পরে ডোনাল্ড স্লো আসলেন, একটা মানে যাদের সাথে এখন যারা উপদেষ্টা আছেন তাদের অনেকের সাথে একটা গোপন বৈঠক হয়েছিল। হ্যাঁ, সে বৈঠক থেকে বের হয়ে কেউ কিছু বলেনি। তো সেই ক্ষেত্রে তো আমরা মোটামুটি ওপেনই যে এখানে যুক্তরাষ্ট্রের একটা নীল নকশা ছিল মানে শেখ হাসিনাকে বিদায় করার, সেটা সফল হয়েছে। এখনো কি যুক্তরাষ্ট্রের সেই নীল নকশারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কি এখনো কাজ করছে, যার জন্য ওনারা সকালবেলায় উড়ে গেলেন পিটার হাসের কাছে? এখনো কি তাদের সেই নীল নকশার অংশ এখনো কি কাজ করছে কিনা এবং ভবিষ্যতে কাজ করবে কিনা? অনেকেই যেটা বলার চেষ্টা করছেন, বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসে বা ভারতের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসে, যে হাসিনা যুক্তরাষ্ট্রকে যেটা দেওয়ার কথা ছিল, সেন্ট মার্টিন দেওয়ার কথা ছিল, সেটি দেয়নি বলে হাসিনাকে বিদায় নিতে হয়েছে। সো এটা একটা নীল নকশা যুক্তরাষ্ট্রের, সেই নীল নকশার অনুযায়ী এটা হয়েছে। সেই নীল নকশা এখনো কাজ করছে কিনা আপনার কাছে শুনতে চাই। দেখুন, আসলে এই যে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমার কাছে মনে হয় অতি সরলীকরণের মতো একটা বিষয়। বিষয়টা আরো কমপ্লেক্স, আরো জটিল। আপনি খেয়াল করে দেখেন যে আমরা একটা অসম চুক্তি করে ফেললাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেজিমের স্থায়িত্ব নিশ্চিত করবার প্রয়োজনে। আপনার বেশি দাম দিয়ে গম কেনা, তারপরে এই বোয়িং যেটা আমাদের প্রয়োজন নেই এখন, সেই 25টি বোয়িং এর অর্ডার দেয়া ইত্যাদি। আর আমাদের সার্বভৌমত্ব এনে ওই বিকিয়ে দেয়া, সংকুচিত করা, এই এই সবকিছুই কিন্তু আপনার এই ডিলের অংশ। আপনার বস্তুগতভাবে একটি দ্বীপ কিংবা একটি এলাকা বিষয়টা করার মতো বিষয় নয়। এটি আরো লং টার্ম এবং জটিল বিষয়, সেটি আমাদের বুঝতে হবে। এবং সেই চুক্তিটা, যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিটা মানে পাবলিশ করা যাবে নন ডিসক্লোজার ক্লজ আছে তার মধ্যে। এটা নিয়ে আলাপ আলোচনা করতে গেলে আপনি আমিও একটা ঝামেলার মধ্যে মাথা। যে মামলাটা আমরা আওয়ামী লীগের আমলে খেয়েছি, এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা আবার মামলা খাবো। তো সেটার মধ্যে সেগুলারই অংশ, যে চ্যানেল বলি, করিডোর বলি, এগুলো সবকিছুই যে সার্বভৌমত্বের জন্য। আমরা নেক্সট যেটা আলোচনা, সেটা হচ্ছে যে ঘোষণাপত্র। আমরা আশা ছিল যে ঘোষণাপত্রের মধ্যে চমক থাকবে, যেটা আপনি আগেই বলেছেন যে কোনো চমক ছিল না। গতানুগতিক যে কথাগুলো সাধারণভাবে হয় সেই কথাগুলোই, এবং এইটাও তো আগেও বলা হয়েছিল যে আমরা তো জানতাম যে ঘোষণাপত্র বা সনদ যেটা থাকবে সেটা পরবর্তী সরকার সেটাকে সংবিধানের মাধ্যমে অনুভুক্ত করবে, বা মানে পরবর্তীতে যে সরকার থাকবে সেই সরকার অনুমোদন দেবে। তো এটা কি আপনার কি মনে হয় যে আসলে মানে চাপে পড়ে ডক্টর ইউনূস একটা ঘোষণাপত্র দেওয়ার কথা, যে স্টুডেন্টরা মানে এনসিপি বা অন্যান্য ছাত্র জনতা অনেকদিন থেকে চাচ্ছিল একটা ঘোষণাপত্র নিয়ে, তো সেই ঘোষণাপত্র আবার 3 তারিখেও ঘোষণা করার কথা ছিল, যেটা ওরা আগে থেকে বলছিল, কিন্তু সেখান থেকে সরে এসে তারা ইস্তেহার ঘোষণা করেছে। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে যে ঘোষণাপত্র দেওয়া হবে, তখন ওরা ইস্তেহার ঘোষণা করেছে। তো এইখানে এনসিপির সাথে সরকারের এক ধরনের মানে বোঝাপড়ার বিষয় হয়েছে। তারপরে এই ধরনের একটা ঘোষণাপত্র, মানে নাম আসতে ঘোষণাপত্র, এটা তো আসলে সেরকম ফর্মালি কোনো ঘোষণাপত্র না যেটা মানুষকে চমক দেওয়ার কথা বা যেটা মানুষের প্রত্যাশা ছিল, সেরকম না। আপনার কাছে কি মনে হচ্ছে যে এনসিপি কে বুঝ দেওয়া, মানুষকে বুঝ দেওয়া, বা মানে একটা পরিস্থিতি ঠান্ডা করা, এবং এটা আপনার কাছে আসলে এরকম মনে হয় কিনা? আমি যেটা বললাম আর কি, হয়তো গুছিয়ে বলতে পারিনি। আমি যেটা মনে করি, আসলে অনেকগুলো অদৃশ্য আপনার শঙ্কা, এই রকমের একটি উইশিওয়াশি আপনার ঘোষণা খসড়া তৈরিতে সহায়তা করেছে বা তা কন্ডিশন করে দিয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত
আপনার তারা তো শানো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে যে এর মধ্যে কি থাকে। হুম ধরুন যদি বিষয়টা এমন থাকতো যে এখানে ঘোষণা আসতো সংবিধান বাতিল করে দেওয়া হচ্ছে, হুম তারপরে মুক্তিযুদ্ধ রিসেট বাটনে যেভাবে রিলিজ করে দেওয়া হয়েছে, তার বদলে 24-এর এই বিপ্লব আহ, সেই মর্যাদা পাবে ইত্যাদি, এই ধরনের ঘোষণা থাকলে ডেফিনেটলি এটা শুনতে খারাপ শোনা যাবে, একদম বহিঃশত্রুর আক্রমণকে ইনভাইট করার মতো আহ, হুম বার্তা বলে বিবেচিত হতো। আবার আপনার উইদিন আমাদের সশস্ত্র বাহিনীও ডেফিনেটলি বিষয়টা, যেহেতু স্পর্শকাতর রাষ্ট্রের ভাবমূর্তির সঙ্গে যুক্ত, তারাও বিষয়টা নিয়ে খুব একটা অ্যামিউজড হতেন বলে আমার মনে হয় না। তো ফলে এই দ্বিমুখী কনসিডারেশন, তারপর আপনার ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল এখানে যারা এই আন্দোলনে শরিক হয়েছিলেন, তাদের নানামুখী প্রবণতা আছে। একটি দফায় তারা সব একমত হয়েছিলেন যে শেখ হাসিনা বিদায় পর্ব, এছাড়া অন্য অনেক ইস্যুতেই তাদের নানান রকমের মতামত আছে। তো সেই কারণে তারাও যে আপনার আগ্রহী হবেন, রাজি হবেন মুক্তিযুদ্ধকে রিসোর্ট বাটন দিয়ে ইরেজ করে ফেলতে কিংবা সংবিধান বাতিল করে দিতে, ডেফিনেটলি সেটা ঘটতো না বা তারা চাইতেন না। তো ফলে সব মিলিয়ে সবকুল রক্ষা করতে গিয়ে যা হয়, আসলে সাবস্টেন্স শেষ পর্যন্ত কিছু একটা থাকে না। তো ফলে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, যেটা আমি মজা করে বলেছি যে শেখ হাসিনার কাসিদাতে এটি রূপান্তরিত হয়েছে। মানে হুম ভালো খারাপ যেভাবেই বলেন না কেন, এটি হুম সেরকম একটা কাসিদা। হুম আপনার এই মহরম ট্রেডিশনে আমরা এরকম দেখি, ইয়াজিদ, তারপরে আপনার মুয়াবিয়া, এদের এক ধরনের গালাগাল করা হয় রিচুয়ালি। তো সেরকম একটা বিষয় এটা পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত সেই বীরের সম্মান দেওয়ার যে ব্যাপারটি ছাড়া আর সাবস্ট্যান্টিভ কোনো হুম আমি মনে করি না কোনো ঘোষণা আছে এখানটায়। ধন্যবাদ। তাহলে এই ১ বছরের মধ্যে এত নাটকীয়তা করে তারপরে আজকে এত আয়োজন করে মানে এটা ঘোষণা এইটুকু ঘোষণার জন্য এত আয়োজন করার আপনি যেটা বলেছেন যে সব কুল রক্ষা করার জন্য, যেহেতু গতকালকেও একজন উপদেষ্টা হুমকি দিয়েছিলেন মানে সতর্ক বার্তা দিয়েছিলেন যে পদধ্বনি জি। শোনা যাচ্ছে 111-এর, আবার আরো অনেক কিছু ইঙ্গিত পাওয়া গেছে কি হতে পারে, এই ঘোষণাপত্র আসলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এরকম অনেক কিছুই। তো সব কুল রক্ষা করার জন্য উনি এটাকে বেছে নিয়েছেন যে সব কুল রক্ষা হলো, কারোই কিছু হলো না, বাট ঘোষণাপত্র যেরকম হওয়ার কথা সেরকমও হলো না কোনো কিছু। তো সব এটা কুল একটা রক্ষা। রিচুয়াল, বক্সের টিক চিহ্ন দেন, আমি প্রথম থেকে বলছি, কিন্তু ওনার স্টাইল হচ্ছে বক্সের টিক চিহ্ন দেয়া। সবাইকে ডাকেন, কথা শোনেন, বলেন কম, আর যা কিছু বলেন তার মধ্যে কোনো সাবস্টেন্স নাই। বিষয়টা এরকম। সো আবার উনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, মানে এটা তো এক ধরনের বক্তব্য হয়ে গেল, তার মধ্যে রাইট। ভাষণে কোনো স্পেশালিটি থাকবে কিনা বলে আপনি মনে করেন কিনা, এর থেকে আলাদা কিছু? আমার ধারণা খুব একটা চমক থাকবে না। যদি তারিখও ঘোষণা করে দেন, আমার ধারণা সেই তারিখে নির্বাচন আলটিমেটলি 22 জানুয়ারির মতো যেরকমটি হয়েছিল সেরকম হবে, অথবা আপনার নির্বাচন হবে কিন্তু তার পৌরোহিত্যে নয়, ভিন্ন সরকারের অধীনে।